বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকাল থেকে একটা নিউজ বেশ ভাইরাল হয়েছে যে ব্রিটেনের প্রাইম মিনিস্টার মিস্টার স্টারমার উনি ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন না। এটা কি উনার অনীহা নাকি অপারগতা, এটার ব্যাপারে কিছু আলাপ করব ইনশাআল্লাহ। তো এই নিউজগুলোতে যে ব্যাপারটা ছিল যে বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে মানি লন্ডারিং এর মাধ্যমে, সেটা ফেরত দেওয়ার একটা চাপ সৃষ্টি করতে চাচ্ছিলেন ডক্টর ইউনূস, এবং উনি বলেছেন যে ইউকে শুড ফিল মোরালি অবলাইজড যে তারা এই টাকাটা ফেরত দেওয়ার ক্ষেত্রে। তো চলেন আমরা বিষয়টা একটু দেখি। যারা ডিটেলস জানেন না তাদের জন্য বলছি যে বিগত 15 বছরে প্রায় $234 বিলিয়ন বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হয়ে গেছে, এবং যেটা সেই আমাদের রিসেন্ট যে শ্বেতপত্র পাবলিশ হয়েছে সেটার মধ্যে ডিটেলস এসেছে। এখন যেটা প্রশ্ন আসে যে এই সবগুলো টাকা কি সমানভাবে বিশ্বের বিভিন্ন দেশে ভাগ হয়েছে, সে ইউএসএ, ব্রিটেন, ফ্রান্স, ইউএই, দুবাই, এসব দেশে। কিন্তু বিষয়টা এমন না, সমানভাবে সেটা ভাগ হয়ে যায় নাই। বরং ব্রিটেন বর্তমানে বৈশ্বিক কালো টাকার অন্যতম একটা ডেস্টিনেশন, যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টে যেটা দেখা যাচ্ছে যে ইউকেতে প্রায় $6.7 বিলিয়ন প্রপার্টি আছে যেগুলো কালো টাকা বা সাসপিশিয়াস অ্যাসেটস, কালো টাকায় কেনা, এবং প্রায় 52,000-এর মতো প্রপার্টিজ এরকম আছে। ঠিক একইভাবে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, তাদের একটা রিপোর্টে এসেছে লন্ডন গ্রাদ, তারা নাম দিয়েছে লন্ডনকে, এবং হাউ ইট বিকেম এ মানি লন্ডারিং হ্যাভেন। সো টাকা পাচারের একটা বেহেস্ত হিসেবে পরিণত হয়েছে এই ইউকে। এছাড়া দেখেন আপনি ইনভেস্টিগেশন রিপোর্টিং অ্যাওয়ার্ড নমিনি ছিল একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট, সেখানে রিপোর্টে এসেছে যে ব্যাংকার্স ইন ইউকে তারা ট্যাক্স ইভেশন এবং মানি লন্ডারিং এর ক্ষেত্রে সার্ভিস দিচ্ছে, ফ্যাসিলিটেট করতেছে এই জিনিসগুলোকে। সো বেসিক্যালি যে প্রশ্ন জাগে যে এছাড়াও ইউকের ডেপুটি ফরেন সেক্রেটারি উনি নিজে স্বীকার করতেছেন যে গ্লোবালি যেই কালো টাকা পাচার হয়, যে মুভমেন্ট হয়, সেটার 40% ফানেল হয় ইউকে এবং লন্ডনের ভিতর দিয়ে। সো এটা একটা চিন্তাই করা যায় না যে টোটাল যত কালো টাকা মুভ হয় ওয়ার্ল্ডে তার 40% ফানেল আউট হয় ইউকে, এবং প্রায় অর্ধেকের কাছাকাছি ইউকে এবং লন্ডনের ভিতর দিয়ে। সো এখন তাহলে প্রশ্ন জায়গা ব্যাপারটা কি আসলে একটা সিস্টেমেটিকভাবে, মানে গভর্নমেন্ট নিজেই কি এটা চায় কিনা। যদিও কিছু কিছু রিপোর্টে তারা কিছু প্রবলেম সাফারিংসের কথা বলেছে, এইসব টাকা মানে কালো টাকার কারণে তাদের লেজিটিমেট যারা ব্যবসায়ী তাদের কিছু কষ্ট হয় এক্সেট্রা, মানুষজনের ট্রাস্ট উঠে যেতে পারে ফাইন্যান্সিয়াল সিস্টেমের উপরে এসব। কিন্তু বাস্তবে এটা একটা বড় প্রশ্ন রয়ে যায় যে এই সুবন্দোবস্ত কি ইচ্ছে করে রাখা হয়েছে কি না। সো আমরা জানি যে আঙ্কেল স্যাম ইউএসএ তারা ইচ্ছামতো ডলার ছাপাইতে পারে, এবং ইচ্ছামতো বলতে উইথ সাম লিমিটেশনস, বাট মানে তারা ডলার ছাপাইতে পারে সিম্পলি। ব্রিটেন সেটা পারে না। সো ব্রিটেন কি অল্টারনেটিভলি ডলার ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে ডলার এবং ব্ল্যাক মানি এভাবে ফানেল ইন করার মাধ্যমে তাদের আরেকটা বিকল্প সিস্টেম করলো কিনা এটা জানি না, এটা যারা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট তারা বলবেন। তো এখানে আরেকটা প্রশ্ন যেটা আসে যে লুটেরা অর্থনীতি একদিনে গড়ে ওঠেনি। ব্রিটেনের অর্থনীতিটা একটা কলোনিয়াল লুটেরা অর্থনীতি, এবং রিসেন্টলি আপনারা হয়তো অনেকেই জানেন যে অক্সফার্ম, ডেনমার্কের অক্সফার্ম খুব ফেমাস একটা ইনস্টিটিউট, তারা বেসিক্যালি একটা অ্যাটমিক বম্ব ব্লাস্ট করেছে সত্যি কথা বললে এই বছরের জানুয়ারিতে। তারা টেকার্স নট মেকার্স নামে একটা রিপোর্ট করেছে, মানে হেডিংয়ে একটা রিপোর্ট করেছে, যেখানে তারা দেখিয়েছে যে সাম্রাজ্যবাদী ব্রিটেন জনসেবা করার জন্য ভারতবর্ষে আসেনি, কিংবা অন্যান্য যেসব জায়গায় তারা সেই সাম্রাজ্যবাদী থাবা বিস্তার করেছিল সেসব জায়গায়, রেদার সেখান থেকে হিউজ মানি ফানেল ইন করা হয়েছে, ব্রিটেনে পাচার করা হয়েছে। ইভেন দেখেন এই সাবকন্টিনেন্টে 1750-1800 সালের দিকে টোটাল ওয়ার্ল্ডের 25% ইন্ডাস্ট্রিয়াল আউটপুট হতো এই তিনটা দেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে, যেটা 1900 সালের দিকে এসে মাত্র 2%-এ নামে। সো কি পরিমাণ রিসোর্স এক্সট্রাক্ট করা হয়েছে এবং শুষে নেওয়া হয়েছে এই সাবকন্টিনেন্ট থেকে সেটা সহজেই বোঝা যায়। এবং টোটাল অ্যামাউন্ট যেটা তারা এস্টিমেশন দেখিয়েছে সেটা প্রায় $65 ট্রিলিয়ন, যেটা ড্রেন্ড আউট হয়েছে এই সাবকন্টিনেন্ট থেকে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের দোসরদের মাধ্যমে এই 200 বছরের শোষণের সময়।
সো এখানে যে প্রশ্নটা থেকে যায় যে এটা টোটাল সাবকন্টিনেন্টের অ্যামাউন্ট, এটা বাংলাদেশের স্পেসিফিক অ্যামাউন্ট কত সেটা আমার মনে হয় বাংলাদেশের স্পেশালিস্ট যারা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আছেন তারা কেউ কেউ এফোর্ট নেবেন এই ক্যালকুলেশনটা করার জন্য। এছাড়া এখানে আরেকটা প্রশ্ন জাগে মিস্টার মোদি এবং তার সাঙ্গপাঙ্গরা যে শক্তিমত্তা এবং অনেকটা মাস্তানি দেখান বলবো আশেপাশের দেশগুলো, ছোট দেশগুলোর সাথে, তারা এই পাচার হওয়া টাকা উদ্ধারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ তাদের নাই, এইখানে তাদের মাস্তানি জিরো। ওয়াই? এটা চিন্তার ব্যাপার। সো আরও কিছু রিপোর্টে আরও আরও অনেকগুলো ক্যালকুলেশন আছে, যেমন আরেকটা ক্যালকুলেশন যেটা মিস্টার উৎস পাটনায়ক, প্রবাবলি ইন্ডিয়ান, আই এম নট শিওর, মিস্টার উৎস পাটনায়ক ওনার একটা রিসার্চ পেপার পাবলিশ হয়েছে যেটা আল জাজিরা কভার করেছিল, যে $45 ট্রিলিয়ন হিসাব সেখানে দেখানো হয়েছিল। সো এবং ইভেন দাদাভাই নওরোজি নামে একজন ভদ্রলোক ছিলেন, উনি ইভেন ইউকের মেম্বার অফ পার্লামেন্টও ছিলেন। উনি দ্য ড্রেন থিওরি অ্যান্ড পভার্টি নামে একটা থিওরি দিয়েছেন, ইনফ্যাক্ট মানে ডিটেলস রিসার্চ অ্যানালাইসিস করেছেন। উনি দেখিয়েছেন যে কীভাবে ভারতীয় উপমহাদেশ থেকে সম্পদ শুষে নেওয়া হয়েছে এবং ব্রিটেনে পাচার করা হয়েছে, যদিও উনি এস্টিমেট করেছেন যে 200 থেকে 300 মিলিয়ন পাউন্ডস হবে। সো আমি ওটা ডিটেলসে যাচ্ছি না। আমরা যে রেলওয়ে সিস্টেম দেখি অনেকে প্রশংসা করি যে না ব্রিটিশরা রেলওয়ে সিস্টেম বানিয়েছিল, এটা খুব হাইফাই, বাট সেই রেলওয়ে সিস্টেমটা বানানো হয়েছিল আমাদের সম্পদগুলোকে ড্রেন আউট করার জন্য, পাচার করার জন্য ইউকেতে। এটা আমাদের মাথায় রাখতে হবে। দে ডিড নট কাম হিয়ার টু সার্ভ দ্য পিপল, কিংবা এখানে কোনো কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্য তারা এই সাবকন্টিনেন্টে আসে নাই। সো এখানে প্রশ্ন আসে যেটা, যে তাদের সেই 200 বছর ধরে নিজেদের লুট করা যে টাকা, সেটার হিসাবে যেখানে বাকি, সেখানে সাম্প্রতিক সময়ে এদেশীয় কিছু লুটেরা যে টাকা সেখানে পাচার করেছে, সেটা আমরা আদৌ ফেরত পাবো কিনা না। তো এখানে একটা ডাকাতের গল্প, ডাকাত গ্রামের গল্প আমার বলবো। সেটা হচ্ছে যে একটা গ্রামে অনেক বড় বড় ডাকাত থাকতো, এবং মনে করেন তারা সেই 20-30 বছর আগে আপনার বাড়িতে ডাকাতি করে $65 ট্রিলিয়ন নিয়ে গিয়েছিল। ইদানিং তারা ডাকাতি করে না যদিও, বরং তারা একটা নতুন পাঠশালা খুলেছে, সেখানে মানবতা, সমতা, সম্প্রীতি ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয়। তবে একটা সুবিধা হচ্ছে যে তাদের ওখানে আশেপাশের গ্রামের ছিচকে চোর ডাকাতরা তারা বিভিন্ন সম্পদ যেগুলো চুরি ডাকাতি করে সেগুলো জমা রাখতে পারে। এখন ইদানিং আপনার বাসায় আপনার গ্রামের কোনো একজন চোর চুরি করেছে, এবং সেই ডাকাত, আপনি যেটা করছেন, আপনি সেই ডাকাতদের গ্রামে গেছেন, সেই চুরের জমা করা টাকাটা আপনি ফেরত আনতে পারেন কিনা। আমার মনে হয় তখন সেই ডাকাতের গ্রামের লোকজন তারা হাফ ছেড়ে বাঁচবে, আমাদের আগের সেই 20-30 বছর আগে যে ডাকাতি করেছিলাম সেটা মনে হয় এরা ভুলে গেছে। সো এইখানে এটা একটা ফান ছিল, নাথিং সিরিয়াস, বাট যেটা বলবো যে এই টাকা ফেরত দেওয়াটা আসলে প্রবাবলি ব্যক্তি স্টারমারের বিষয় না, এটা বরং হোল ব্রিটেনের কলোনিয়াল অর্থনীতির সাথে জড়িত। এবং আমরা জানি যে একটা অর্থনীতি একদিনে গড়ে ওঠে না, এবং এটা একদিনে পরিবর্তন করা সম্ভব না। এবং মিস্টার স্টারমার উনি তো অবশ্যই কোনো রেভলিউশনারি কেউ না, বিপ্লবী কেউ না। তিনি চাইলেই তার দল কিংবা নির্বাচনে তারা অর্থ প্রদান করে, অথবা ইংল্যান্ডের বিলিয়নিয়ার যারা আছে তাদের বিরুদ্ধে চাইলেও যাইতে পারবেন না। সো সেই টাকা ফেরত আনা প্রবাবলি ফেরত দেওয়ার প্রবাবলি ভেরি ডিফিকাল্ট ফর হিম। এটা সিস্টেমটা ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এটা আমি ওনার অনীহা বলবো না, বরং এটা আমি বলবো যে ওনার অপারগতা, ব্রিটেনের ফাইন্যান্সিয়াল সিস্টেমের কারণে উনি সেই টাকা ফেরত দিতে পারবেন না। যদিও টোকেন হিসাবে দু একটা আল জাজিরার রিপোর্টে যে সাইফুজ্জামানের এক্স মিনিস্টার সাইফুজ্জামানের কিছু ঘরবাড়ি হয়তো বা তারা ব্লক করেছে, উনি সেল করতে পারবে না এক্সেট্রা, বাট এটা জেস্টার অফ টোকেন আমি বলবো। কিন্তু মূল কাজটা, অরিজিনাল টাকাটা তারা ফেরত দিতে পারবে কিনা আই ডাউট। এবং ইউকে অ্যাকচুয়ালি মরালি অবলাইজড হবে না বিকজ অফ দেয়ার হিস্ট্রি, ভেরি লেস লাইকলি যে তারা মরালি অবলাইজড হবে। সো মরালি অবলাইজড হবে না, তাহলে উপায় কি? উপায়টা হচ্ছে যে আমরা ডিপ্লোম্যাটিক্যালি, কালচারালি হিউজ প্রেশার ক্রিয়েট করতে হবে সাধারণ জনগণের পক্ষ থেকে। পাকিস্তান, বাংলাদেশ, ভারতের সরকারগুলো যৌথ পদক্ষেপ নিতে পারে, এবং 3 দেশের সাধারণ জনগণ, সিভিল সোসাইটি, আমরা সাধারণ মানুষ নিজেরা আন্দোলন করতে পারি। যেমন কিছুদিন আগে মার্চ ফর গাজা হইলো, ঠিক একইভাবে সাম্রাজ্যবাদী অর্থ লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা টাকা ফেরত আনার ব্যাপারে আন্দোলন, এরকম কিছু একটা হইতে পারে 3 দেশে মিলায়া। এছাড়া 3টা দেশের ফরেন ডায়াসপোরা যারা আছে তারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, স্পেশালি তাদের ইউরোপ এবং আমেরিকান বিভিন্ন স্টেটে এই প্রতিবাদ এবং আন্দোলন কর্মসূচি হইতে পারে সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যাপারে, কারণ এটা আমাদের লেজিটিমেট রাইট, আমাদের দেশ থেকে তারা টাকা শুষে নিয়ে গেছেন। এছাড়া যেসব সাংবাদিক ইন্টারন্যাশনাল স্ফেয়ারে কাজ করেন,
ওইসব সাংবাদিক না যারা ভারতের পা চাটতে ব্যস্ত, বরং যারা দেশপ্রেমিক সাংবাদিক যারা আছেন এবং যারা আপরাইট, মোরালি আপরাইট, তারা বিভিন্ন টক শোতে আলাপ করতে পারেন। ব্রিটেনের বিভিন্ন বড় বড় ব্যবসায়ী কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ, ইভেন রয়্যাল ফ্যামিলির মেম্বার্সদেরকে সুইপিং কোয়েশ্চেন করতে পারেন যে আমাদের সেই কলোনিয়াল লুট করা টাকা অক্সফার্ম রিপোর্টে যেটা $65 ট্রিলিয়ন বলেছে সেটা আপনারা কবে ফেরত দিবেন। তো এই বিষয়টাকে বারবার সামনে আনতে হবে এবং সবাই মিলে এটার জন্য ট্রাই করতে হবে। খেয়াল করে দেখেন আমাদের রিজার্ভ 20 থেকে 30 বিলিয়ন ডলারের ভিতরে ওঠানামা করে ইদানিং 35 বিলিয়ন ডলার হতে পারে বলে একটা ফোরকাস্ট দেখলাম। তো লুট করে নিয়ে যাওয়া 65 ট্রিলিয়ন ডলারের মধ্যে যদি 5 থেকে 10 ট্রিলিয়ন ডলার আমরা পাই বাংলাদেশ, বাকিগুলো হয়তো বা পাকিস্তান এবং ইন্ডিয়া মিলে ভাগ করে নিতে হবে। আমাদের সাইজ ছোট, সেই অনুযায়ী বললাম 5 to 10 ট্রিলিয়ন ডলার। এটা ইকোনমিস্টরা এটা ইয়ে করবেন, এক্সাক্ট অ্যামাউন্ট ফিগার আউট করতে হবে। এটাও আমাদের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট হবে। সো এদিকে আমরা ইন্ডিয়ান পলিটিশিয়ানস এবং হিন্দুত্ববাদী যারা আছে পাগল, তাদেরকে বুঝাইতে হবে চলো এই টাকাটা যদি আমরা যদি সবাই মিলে আনতে পারি, তাইলে যেটা হবে যে তোমাদের তো স্যানিটেশন সিস্টেম ইজ ভেরি পুয়ার। তো এই একবিংশ শতাব্দীতে তোমরা মাঠে ময়দানে এই কাজগুলো করবা, এটা খুবই দুঃখজনক যে খোলা ময়দানে এটা খুবই খারাপ লাগে। সো ছোট হলেও তো আমাদের প্রতিবেশী, যত খারাপই হোক। সো তাদেরকে এই বুদ্ধিটা দেওয়া যায় যে তোমাদের এই স্যানিটেশন সিস্টেম কিন্তু টাকাটা উদ্ধার হইলে তোমাদের স্যানিটেশন সিস্টেমটা সেট আপ হয়ে যাবে। এছাড়া আমাদের সিলেট ক্যাডেট কলেজের ভাই ব্রাদার ছোট ভাই আশিক চৌধুরী, সে অনেক ট্রাই করতেছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই দেশে আনার জন্য, অনেক কষ্ট করতেছে। সো আমরা 3টা দেশ মিলে যদি ব্রিটেনকে এটা বলতে পারি যে ঠিক আছে তোমরা নেক্সট 10 to 15 ইয়ার্সে তোমরা আমাদের সেই $65 ট্রিলিয়ন পুরোটা ফেরত দেওয়ার দরকার নাই, অ্যাটলিস্ট তোমরা $30 ট্রিলিয়ন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করো আমাদের এই 3টা দেশে, দ্যাট উড বি গ্রেট। এটাতে অনেক কাজ হবে। সো এটা শুরুতেই অবশ্যই বলা যাবে না, তাদেরকে শুরুতে খোঁচা দিতে হবে যে দেখো তোমরা তো পাঠশালা খুলেছো, সাম্য এবং ন্যায় বিচার এক্সেট্রা অল দিস গ্রেট ওয়ার্ডস, সো প্লিজ অ্যাক্ট আপন ইট। এবং আমরা তোমাদের পাঠশালা ছাত্র হইতে রাজি আছি, বাট আমাদের টাকাটা কাইন্ডলি আগে ফেরত দাও। সো সেই খোঁচাটা দিতে হবে এবং পাবলিক প্রেশার ক্রিয়েট করতে হবে ইন্টেলেকচুয়ালি এবং ইন মিডিয়া, সব ক্ষেত্রে কাজ করতে হবে এবং গভর্নমেন্টগুলোর ডিপ্লোম্যাটিক্যালি কাজ করতে হবে ইনশাআল্লাহ। এছাড়া আরেকটা লাভ হবে এই জয়েন্ট প্রজেক্ট নিলে, সেটা হচ্ছে যে নাথিং ইউনাইটস পিপল লাইক এ কমন এনিমি। যেটা হচ্ছে যে কমন শত্রু যদি থাকে তখন লোকজন ইউনাইটেড হয়, ঠিক যেভাবে হাসিনার বিদায়ের আগে পুরো বাংলাদেশ এক হয়েছিল আমরা দেখলাম। তো যদি 3টা দেশ একসাথে ইউনাইটেড কিংডম থেকে এই টাকাটা উদ্ধারের চেষ্টা করে, তখন দেখা যাবে যে প্রায় যে ভারত পাকিস্তান যুদ্ধ যে খেলা, সেটা কম খেলা লাগবে। এত বেশি তাদের পলিটিশিয়ানরা তখন ইউকের দিকে সেই খেলাটা, পলিটিক্যাল গেমটা খেলতে পারবে, কারণ তাদের তো দে রিকোয়ার্স সাম কাইন্ড অফ ফাইট, তাদের লোকজনকে ঠান্ডা রাখার জন্য। কারণ যে আমি ওইদিকে ডিটেলস যাচ্ছি না। সো এটাও আরেকটা ভালো সুযোগ হবে আর কি আমাদের। সো ফাইনালি আমি বলবো যে আমাদের মনে আমাদের হারানো সম্পদের ব্যাপারে একটা কষ্ট আসতে হবে, একটা আত্মসম্মান বোধ জাগতে হবে। আমাদের সম্পদ লুট করে নিয়ে গেছে এবং সেটার ব্যাপারে আমার মনে কোনো ফিলিংস নাই, দ্যাট কুড নট বি, এটা হইতেই পারে না। হোক সেটা বিগত দশকে লুট করা সম্পদ আমাদের এই প্রক্সি ইন্ডিয়ান গভর্নমেন্টের টাইমে, অথবা হোক সেটা বিগত শতকে লুট করা সম্পদ, সেটা ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের সময়, ব্রিটিশ সাম্রাজ্যবাদী সময়ে। সো ওই দুই সম্পদের ক্ষেত্রেই আমরা সচেতন এবং সোচ্চার হইতে হবে। যেটা আমরা জানি যে হাদিসে আছে যে যদি কোনো অন্যায় দেখো তোমরা তাহলে হাত দিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করো, না পারলে মুখ দিয়ে বলো, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। এর নিচে ইমানের কোনো স্তর নাই। সো আমরা আমাদের নিজেদের সম্পদের ব্যাপারে যদি চুপ থাকি, অন্তর দিয়ে ঘৃণা না করি, অথবা অ্যাটলিস্ট ভোকাল না হই, এবং যাদের সুযোগ আছে তারা রাস্তাঘাটে যদি প্লেকার্ড সহ আন্দোলনে না নামি, সো আই ডাউট আমাদের আত্মসম্মান বোধ আছে কিনা, আমাদের ইমানের লেভেল কতটুকু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।